নমস্কার। আমি সেই অপ্রিয় সুভদ্র আবার বকবক করতে চলে এলাম। সাম্প্রতিক বলবো না, বেশ কিছুদিন যাবৎ আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা জানেন, আমরাও জানি যে আমরা দেখছি আমাদের পড়শি দেশ বাংলাদেশ, যার জন্মদাতা বলতে গেলে ভারতবর্ষই, অর্থাৎ বাংলাদেশ বরাবরই ভারতবর্ষের কাছে সন্তানের সমান ছিল। এখন সন্তান লায়ক হয়েছে, তার সক্রিয় মূর্তি তারা ধারণ করেছে। মার বাপের পদে লাথি মার শুরু হয়ে গেছে। তো জানি না এর পেছনে কারা, কী বৃত্তান্ত, কী হয়েছে না হয়েছে জানি না। তবে একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে বাংলাদেশের যখনই কোনো না কোনো পট পরিবর্তন হয়েছে, যখনই কোনো না কোনো ঘটনা ঘটেছে, সে দেশের আভ্যন্তরীণ বিষয়, তখনই কিন্তু ক্রমাগত লক্ষ্য একটাই, হিন্দু নিধন শুরু করো, হিন্দু বিতাড়িত করো, হিন্দুর মন্দির মসজিদ ভেঙে ফেলো, আর হিন্দু এখান থেকে বিতাড়িত করো, হিন্দুদের ঘরে আগুন লাগাও, হিন্দু নিধন করো। এটা হচ্ছে মূল লক্ষ্য। কিছুদিন আগে আপনারা দেখেছেন, যখন সেখানকার প্রধানমন্ত্রীকে সেখান থেকে ক্ষমতাচ্যুত করবার পরে দেশ ছাড়া করা হলো, তখনই লক্ষ্যবস্তু কিন্তু রাজনৈতিকভাবে ছিল না, রাজনৈতিকভাবে ছিল না, লক্ষ্য কিন্তু সেই হিন্দু নিধন। সেই শুরু হয়েছে, চলছে আজও। সবাই কেমন নির্বিকার, বিশেষত বাংলাদেশের একজন যিনি বর্তমান কেয়ারটেকার সরকার রয়েছেন, তার বক্তব্য যে বাংলাদেশ খুব শান্তিতে আছে। কীরকম শান্তি, তিনি কীভাবে শান্তি বলেন আমাদের জানা নেই, যদিও তিনি শান্তির জন্য নাকি নোবেল পেয়েছিলেন। কোন শান্তির জন্য নোবেল পেয়েছিলেন, এখনও কেন তার নোবেলটা কেড়ে নেওয়া হচ্ছে না, এ দাবি এখনও ওঠেনি। ওঠা তো উচিত সেই সরকারের। এপার বাংলায় যারা আছেন, আমরা যারা আছি, বলবেন আপনাদের কি কি দরকার দাদা, ওই তো বাংলাদেশ রয়েছে, মিটে যাবে, এত উতলা হওয়ার কি আছে? উতলা হওয়ার কিছু নেই। আসলে একটা নারীর টান বলে না, আমার পিতৃপুরুষের জন্মভিটে কিন্তু সেই বাংলাদেশ। যদিও আমার নয়, আমার জন্মভূমি যদি বলি আমার নদিয়া জেলা, কিন্তু আমার পিতৃপুরুষের জন্ম ছিল ওখানটায়, তাদের আসতে হয়েছিল ওখান থেকে সেই একই কারণে। এরকম একটা ঘটনায় দেশ স্বাধীন হয় 1947 সালে। তখন প্রস্তাব ছিল যে যে দেশে চলে যেতে পারো চলে যাও, যারা আমরা চলে এসেছিলাম, যারা আমাদের পিতৃপুরুষ যারা চলে এসেছিলেন, তা আমরা এখানে সেই দিনকেই চলে এসেছিলাম। পরবর্তীকালে আবার 71 সালের ওদের যখন দেশ স্বাধীন হলো, মূল মানে বাংলাদেশ যখন তৈরি হলো, 47-এ ভারত আর পাকিস্তান, পূর্ব পশ্চিম পাকিস্তান ছিল। কিন্তু যেটা হলো আমাদের 71 সালের যে দেশটাকে স্বাধীন করে দেওয়া হলো, আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর যে দূরদৃষ্টি, সেই দূরদৃষ্টির ফলে যে দেশটাকে স্বাধীন করে দেওয়া হলো, সমস্তভাবে সহযোগিতা করবার পরে আজকে মনে হচ্ছে না ইন্দিরা গান্ধী সেদিনকে ভুল করেছিলেন? আজকে কিন্তু মনে হচ্ছে। সেদিনকে দাঁড়িয়ে আমাদের একবারের জন্য মনে হয়নি আমরা বলেছিলাম সঠিক কাজ করেছেন। সত্যি তো একটা বাংলাভাষী একটা দেশ বাংলাদেশ, সেটা তারা স্বাধীনভাবে থাকতে চাইছে, থাকুক। তারপরে তাদের স্বাধীনতা মানে মাঝে মধ্যেই তাদের স্বাধীনতা শুরু হয়, ওঠে। কিন্তু এপার বাংলায় যারা আছি আমরা, আমরা একটু সেকুলার মাইন্ডের তো, কারণ আমাদের পিঠের দাগ নাগ আছে, কিন্তু দাগ দেখানো যায় না, জামা পরে আছি, সেটা ঢেকে রাখা আছে। আমরা ওপার বাংলা থেকে চলে এসেছি একটা হিন্দু অধ্যুষিত এলাকায়, কাজে এখন আর আমাদের কোনো ভয় নেই। হিন্দু অধ্যুষিত এলাকায় যখন চলে এসেছি, এখন আমরা সেকুলার সাজতেই পারি, এবং সেকুলার সেজে থাকাটাই বুদ্ধিমানের কাজ। মানে আমার কোনো দিকে গেলাম না, তা সেই যাত্রায় আমরা এগোচ্ছি। এই ঘটনাকে কেন্দ্র করে, এই বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে আমার কয়েকটা প্রশ্ন না খুব মারাত্মকভাবে মনে জেগে ওঠে। আমার দেশ বলি আর বিদেশ বলি আর বিশ্বের যে কোনো দেশ বলি, সমস্ত ভারত পৃথিবী জুড়ে, সমস্ত পৃথিবী জুড়ে যে বিশ্ব হিন্দু পরিষদ যেটাকে আমরা বলতে চাই আর কি, গোটা বিশ্বের হিন্দু, হাজারো গুরু, হাজারো গুরু রয়েছেন, হাজারো আশ্রম, হাজারো ঠাকুর। সেই আশ্রমের পুরোহিত বা সেই আশ্রমের প্রধান বা সেই গুরুদেব যাকে আমরা মানি আর কি, অনেকেই মানেন, সেই আমার কোনো গুরুদেব টুরুদেব নেই, সেই গুরুদেবরা আর কি, আমাদের অনেক প্রতিষ্ঠান,
কারোর মুখে কোনো টু শব্দ নেই এটা নিয়ে। ভাবতে পারছেন? কোনো গুরুনিন্দে না করেই বলছি, এত বড় একটা প্রতিষ্ঠান সৎসঙ্গ, তাদের ভূমিকাটা কি? বেলুর মিশন, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ মিশন, কোথাকার আমার ভারতবর্ষের ইস্কন, গৌড়ীয় মঠ, এই মঠ সেই মঠ, কত কিছু, কত সমস্যা বলছি না, কত রকমের ব্যবস্থাপনা রয়েছেন বিভিন্ন গুরুর দয়ায়। হাজারো হাজারো লাখো লাখো মানুষ তাদের দীক্ষিত, হিন্দু বলেই তো। আপনাদের ভূমিকাটা কি? কালকে যদি এই ঘটনাটাই ভারতবর্ষে শুরু হবে না, এর গ্যারান্টি কিন্তু আপনি আমি কেউ দিতে পারছি না। যদি শুরু হয়, আপনাদের অস্তিত্ব কোথায় থাকবে ভেবেছেন? আন্দোলন হচ্ছে, সে দেশের হিন্দুরা আন্দোলন করছেন, সে দেশের সরকারের বিরুদ্ধে, সরকারের জিহাদের বিরুদ্ধে আন্দোলন করছেন। হবে আন্দোলন কতটা সুদূর প্রসারী হবে একমাত্র তারাই জানেন, যারা ওখানে আন্দোলন করতে পারছেন, আন্দোলনরত অবস্থায় তারা রয়েছেন। আমরা এখান থেকে কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। আহা রে, ইহি রে, ই বাবা, দেখা যায় না। এর বেশি আমাদের আর কোনো কথা নেই, আমাদের কিছু করার ক্ষমতাও নেই, আমরা এখানে 2-4টে মিছিল মিটিং করতে পারি, অবরোধ করতে পারি, এর বেশি কিছু করার নেই। কেউ কেউ বলছেন এরকম একটা অবস্থায় কেন্দ্রের সরকার কেন নীরব, কেন্দ্রের সরকার কেন কোনো রকম ব্যবস্থা নিচ্ছেন না। পাশাপাশি কেউ কেউ এটাও বলছেন নেবেন কি, তিনিও তো সেই একই গোয়ালের গরু, অর্থাৎ নরেন্দ্র মোদীকে নিতে হবে। তিনি একটা ব্যবস্থা নিলেন হিন্দু সম্প্রদায়কে বাঁচাবার জন্য, অবশ্যই নেবেন, আমার দৃঢ় বিশ্বাস তিনি অবশ্যই নেবেন। খুব সুস্থভাবে তিনি হয়তো নিশ্চয়ই পরিকল্পনা করছেন, কেননা কয়েক কোটি হিন্দু সেখানে রয়েছেন, সনাতনী সেখানে রয়েছেন, তাদের বিপদে তিনি ফেলবেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং ভারতবর্ষে দাঁড়িয়ে বিশ্ব হিন্দু পরিষদের বার্তা নিশ্চয়ই যাবে এবং তার কাছ থেকে একটা কেন্দ্রীয় সরকারের কাছে চাপ সৃষ্টি করা হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু যারা বলছেন এখন যেমনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না, কি করছেন, জলদি কোনো ব্যবস্থা নেওয়া যায় না, বিষয়টা যেহেতু আন্তর্জাতিক স্তরের। কিন্তু প্রশ্ন আমার একটা, এবার যখন নেওয়া হলো, তখন আজকে যারা বলছেন নিচ্ছেন না কেন, কালকে যদি কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যদি কোনো ব্যবস্থা নেন, আপনারা রেড়ে করে উঠবেন না তো? হিন্দু বাঁচাতে বিজেপি কেন এত অগ্রণী ভূমিকা নিচ্ছেন? নরেন্দ্র মোদী গাজায় কোথায় ছিলেন চিৎকার করবেন না তো? গাজা কুয়েতে কিছু হলে পরে আপনাদের, যাদের চোখের পানি, আপনাদের জল বলাও বিপদ, চোখের পানি শুকিয়ে যায় বেরোতে বেরোতে, কত মিছিল মিটিং, কত কিছু, আজকে আপনারা কোথায়? কোথায় সেই সেকুলার পন্থীরা? ছিল তো, আপনাদের তো জন্মভিটে ছিল ওখানে, কারো না কারোর বাড়ি ছিল তো, অনেক সাহিত্যিক, অনেক লেখক লেখিকা, যাদেরকে আমরা গল্পগুচ্ছের মতন বুদ্ধিজীবী বলি, সব থেকে ঢ্যামনাজীবী যারা, তাদেরও তো পৈতৃক সম্পত্তি ওখানে ছিল, ছেড়ে চলে এসেছিলেন, এখানে সে গাজার গাদন গাইছিলেন, ছিল তো এখানকার প্রভাবশালী স্বনামধন্য সেকুলার প্রয়াত মুখ্যমন্ত্রীর জমিও তো ওখানে ছিলেন, তিনি তো ওখানে সেকুলার দেখিয়ে থাকতে পারতেন, পারেননি। ওখানে কমিউনিজমটাও ওখানে চালু করতে পারেননি। তার কারণ একটাই, কাদের কাছে চালু করবেন? সেখানে যে বলতে পারেননি আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা ভাই 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 ভাই, আমরা ভাই ভাই, আমরা ধর্মটম্ম মানব না, হ্যাঁ আমরা সেকুলার হব, বলতে পারেননি। এখানেও বলতে পারেন না, কেরলে বলতে পারেন না, কেরলে এক রকমের কথা হয়, বাংলায় আর এক রকমের কথা হয়। এই ঢ্যামনামি কতদিন চলে? তা আমরা সোশ্যাল মিডিয়ায় বকবক করি, মানুষকে সজাগ করবার চেষ্টা করি। কেউ হয়তো বলে বসেন তো পাগলের পোলাবে, বলে কি হবে দাদা, এই সমস্ত বলে শুধু শুধু আপনি নিজের সময় নষ্ট করছেন, করছেন না।
জ্বালা উঠছে, জ্বালা তো একটা জায়গায় মেটাতে হয়। আমার সীমিত ক্ষমতা, আমি এইটুকু জায়গায় বলি, একটা কাজ করতে পারবেন? আসুন কাল থেকে শুরু করি, সোশ্যাল মিডিয়ায় সোশ্যালভাবে অবরোধ হোক। বাংলাদেশিদের শিক্ষা দেওয়ার জন্যে এটা আমার মনে হয় অনেকটাই যথেষ্ট, যেটা সরকার লাগবে না, আপনি আমি দুজন মিলেই চেষ্টা করলেই পাবো। আপনি রাজি আছেন? আমরা বহু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বহু লেখা পড়ি, যে লেখাগুলো বাংলাদেশের কেউ না কেউ, কোনো ফেসবুক অ্যাকাউন্ট যার রয়েছেন তিনি হয়তো লেখেন, সেই লেখাগুলো যত ভালো লেখাই হোক আমরা পড়ব না, একদম চোখ বন্ধ করে ভালো জিনিসটাকেও উৎখাত করে দেবো। কেন, জঙ্গল যখন ছাপাই হয় না, তখন জঙ্গলের মধ্যে দুই একটা চন্দন কাঠ, শাল কাঠ, সেগুন কাঠ, এগুলো কাটা পড়ে, দেখতে নেই। আর ওটা যদি রক্ষা করতে হয় তো পুরো জঙ্গলটাকে আর রক্ষা করতে পারবেন না, এই জঙ্গলটাকে আর পরিষ্কার করতে পারবেন না। তো সমস্ত লেখাগুলোকে বয়কট করুন। কোনো রকম রিলস বাংলাদেশি কোনো ভিডিও আপনার স্ক্রল করতে করতে এসে যেতেই পারে, চোখ চলে যেতেই পারে, ওখানে যেয়ে লিখুন উই আর নট ইন্টারেস্টেড, লেখা শুরু করুন। ওটা দেখার পরে হাইড শুরু করুন। বাজারে বাংলাদেশি কোনো পণ্য যদিও আমাদের এখানে পাওয়া যায় খুব কম, কেনা বন্ধ করুন। কোনো রকম বাংলাদেশি কোনো বন্ধু বান্ধব যারা রয়েছেন, যে সমস্ত গ্রুপ রয়েছে, সেই সমস্ত গ্রুপগুলোকে বয়কট করুন। বাংলাদেশ থেকে যারা এদেশে চিকিৎসার জন্য আসছে, চিকিৎসা যেখানে যেখানে তাদের চিকিৎসা করার জন্য নিয়ে আসা হয় সেখানে অবরোধ করুন। বাংলাদেশি গো ব্যাক, এখানে কোনো চিকিৎসার ব্যবহার নেই। কোনো রকম সহযোগিতা, কোনো কিচ্ছু করার কোনো কারণ নেই, বন্ধ করতে পারুন। আমরা হাতে না মারতে পারি, ভাতে তো মারতে পারবো, এটা তো আমাদের একটা ছোট্ট প্রয়াস, থাক না, বিরোধিতা করুন না, শুরু হোক। কেন, এই জিনিস চলতে পারে না, এই জিনিস চলতে পারে না, এই জিনিস চলবেও না, চলতে দেব না। বর্ডার সিল হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন হচ্ছে, হোক, আন্দোলনের মতন হোক। আসুন আমরা সবাই মিলে সোচ্চার হই না একটুখানি, এইটা সোচ্চার হয়ে দেখিয়ে দিন যে পশ্চিমবঙ্গটাকে আগামী দিনে বাংলাদেশের অন্তর্ভুক্ত করা থেকে তোমরা সাবধান হয়ে যাও। সুচতুরভাবে পশ্চিমবঙ্গ, আগেও আমার বিভিন্ন ভিডিওয় বলেছি, আমি মাঝে মধ্যেই একটাই কথা বলি, যে গ্রেটার বাংলাদেশ তৈরি করার একটা প্রান্ত চেষ্টা বর্তমান সরকারের পরোক্ষ সহযোগিতায় কিংবা সক্রিয় সহযোগিতায় হয়ে চলেছে। ভাবতে থাকুন, সেকুলার সেজে থাকুন, বলুন নিজেকে হিন্দু। ভাই, আমার এটা জায়গা। শ্যামাপ্রসাদ মুখার্জিকে অনেকে গালিগালাজ দেন, কেউ কেউ শ্যামাপোকা বলেন, ব্রিটিশের দালাল বলেন, কিচ্ছু এসে যায় না। এই শ্যামাপ্রসাদ মুখার্জি সেদিনকে না থাকলে পরে কিন্তু আজকের পশ্চিমবঙ্গের হুগলি নদীর এপারটা ভারতবর্ষের অন্তর্ভুক্ত থাকতো না, এটা ভুলে যাবেন না। এই জায়গাটা আমাদেরকে করে দিয়ে গেছিলেন, তাই আজকে এখানে দাঁড়িয়ে আমরা সেকুলারগিরি দেখাতে পারছি। এটা আমাদের পূর্ণ বাসস্থান বলে রেখে গেছিলেন, যে আমরা যারা ওপার বাংলা থেকে এসেছি তারা যেন এখানে শান্তিতে বাস করতে পারি। সেই জায়গাটাকে আর হাতছাড়া করতে দেবেন না। আর কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মাবে না, আর জন্মাবে না গোপাল পাঠারা, কেন আমরা সবাই সেকুলার, মেরুদণ্ডহীন সেকুলার। রক্ষা করার চেষ্টা করুন, এখনও সময় আছে, মাঝে মধ্যে এখনও লাফাবেন না, আর সেকুলার বলে লাফাবেন না। বলুন ভাই, আমি হিন্দু, আমি একটা হিন্দুত্বের আদর্শে বিশ্বাস করি, আমি হিন্দুত্বের পক্ষে থাকতে চাই। আমরা বলবেন আমরা তো আছি, আমি তো হিন্দু। কোন হিন্দু এবার প্রশ্ন করি? বলুন না কেন আমি তৃণমূলী হিন্দু? না দাদা, যিনি তৃণমূল করেন তিনি হিন্দু হতে পারেন না, আমার মনে হয়। তার হিন্দুত্বের বার্তা তিনি দেন না, মানে তিনি ওখানে একটা জায়গায় তার মেরুদণ্ডটাকে বিক্রি করে দিয়েছেন। যদি তাই হতো তাহলে পরে পশ্চিমবঙ্গের এই অবস্থা হতো না। যদি তাই হতো তাহলে আপনি কিভাবে বলতে পারেন তাহলে আজকে
মুর্শিদাবাদের এক বিধায়ক তিনি বলতে পারতেন না কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো, বলতে পারতেন না। আজকে ফিরহাদ হাকিমরা বলতে পারতেন না। আপনি যদি প্রকৃত হিন্দু তৃণমূলী হয়ে থাকতেন আপনি প্রতিবাদটা করতেন, ওখানে এটা কী বলছেন, এটা পশ্চিম পাকিস্তান, কেন প্রতিবাদ করতেন? আপনার প্রতিবাদের ভাষাটা নেই, মানে আপনি কেঁচোই হিন্দু। আর কমিউনিস্টরা বাবা হিন্দু বলে যে জাতমান সব চলে যাবে। পৃথিবীর সবথেকে জঘন্য নিকৃষ্টতম যদি কোনো রাজনৈতিক দল বা চিন্তাধারা থেকে থাকে সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি। ভারতবর্ষে যারা আছে, ভারতবর্ষের বললে ভুল হবে, ভারতীয় কমিউনিস্ট পার্টি, ভারতবর্ষের যারা এজেন্ট, কমিউনিস্ট পার্টির এজেন্ট হিসাবে যারা ভারতবর্ষে রয়ে গেছেন তারা পৃথিবীর সবথেকে নিকৃষ্টতম জীব। এদের না আছে ধ্যান, না আছে ধারণা, না আছে কিচ্ছু, একমাত্রই কোথায় গুটু গুটু করলে কী সুবিধা হবে এই ছাড়া কিচ্ছু নেই। এরা ধর্ম মানেন না কিন্তু সব মানেন। চিন্তাধারা করুন, ছোট করলুম, আরও বলার আছে, পরে বলবো। আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, একসাথে বাঁচবার প্রচেষ্টা করুন নিজে থেকেই, পাশের জনকে সাথে নিয়ে, ব্যাস, আর কিছু লাগবে না। নমস্কার।